আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা আমাদের সেকেন্ড ভিডিও। এখানে আমরা শিখবো হচ্ছে কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, মানে সিভিটা আসলে আমরা কেন শিখবো। দেখো, আমাদের প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি, এখানে আমাদেরকে লাইক বলে দিল, একটা ম্যাথের মধ্যে বলে দিল যে এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 9%, আর তার মধ্যে 9.5%। তোমরা কোনটা গ্রহণ করবা? স্বাভাবিকভাবে আমাদের যেটা আমাদের রিটার্ন বেশি সেটাই গ্রহণ করবো, আমরা প্রজেক্ট বি গ্রহণ করব। তো এরপরে বলে দিল কি যে সিগমা মানে কি রিস্ক। আমাকে সিগমা শিখে আসছি, রিস্ক বলে দিল একটা ম্যাথের মধ্যে রিস্ক 13.15%, আরটার মধ্যে হচ্ছে তোমার 14%, 13.15, আরটা হচ্ছে তোমার 14%। তুমি কোনটা গ্রহণ করবা? আমরা যেটা রিস্ক কম সেটা গ্রহণ করবো, যেটা রিস্ক বেশি সেটা আমরা গ্রহণ করবো না, তাই না? স্বাভাবিকভাবে আমরা রিস্ক নিতে চাই না। বাট একটা ম্যাথের মধ্যে যদি এই আর প্রাইম এবং সিগমা দুইটাই বলে দেয়, এরপর যদি আমাকে বলো তুমি কোনটা গ্রহণ করবা, তখন আমরা কি করব? এই যে সমস্যাটা দেখা দেবে, তখন আমরা করবো কি, এগুলোতে সিভিতে নিয়ে আসবো। মানে এই সবগুলি ক্যালকুলেট করে, এই দুটা ক্যালকুলেট করে আমি একটা মানে নিয়ে আসবো। এই মানে নিয়ে আসার পর আমার একটা সিভি মান আসবে। এই সিভিটা বের করতে গেলে আমাদের করতে হয় কি, সিগমা ডিভাইড বাই আর প্রাইম দিতে হয়। সিগমা হচ্ছে এটা ডিভাইড বাই আর প্রাইম, সিগমা ডিভাইড বাই আর প্রাইম দেওয়ার পরে আমাদের একটা মান চলে আসবে সিভি। তো এখানে সিভি যেটার মধ্যে বেশি থাকবে সেটার মধ্যে কি হবে, সেটার মধ্যে রিস্ক বেশি থাকবে। আর সিভি যেটার মধ্যে কম সেটার মধ্যে কি রিস্ক কমে, আমি লিখে দিছি। যার সিভি কম তার রিস্ক কম, যার সিভি বেশি তার রিস্ক বেশি, এবং এটাকে স্ট্যান্ডার্ড ডিভিশনও বলা হয়। অবশ্যই লেখাটা আমার নয়, নাকি আমার, যাই হোক, এটা আমার ফ্রেন্ডের হয়তো, মেবি হাসনাতে লেখা আসছে। তো এটা আমরা এভাবে বের করবো। ওকে, তো সিভিতে আমরা বুঝে গেলাম সিভিটা কি। তো সিভি যে বিষয়টা হচ্ছে যে সিভিতে আসলে মূলত সিভিটা আমরা কেন বের করবো, যদি আমাদেরকে এমন এক্সপেক্টেড রিটার্ন এবং সিগমা বা রিস্ক দুইটাই দিয়ে বলে যে তুমি কোনটা গ্রহণ করবা, তখন আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাব না? হ্যাঁ, তো এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলে তখন আমরা এখান থেকে বের হবো কীভাবে? সো এই ডায়লেমা থেকে আমাদের বের হতে গেলে আমাদের যে নিয়ম সেটা হচ্ছে সিভি বের করে ফেলবো। আমরা চট করে সিভি বের করে ফেলবো। যেমন সিভি বের করে সূত্র হচ্ছে সিগমা দিয়ে দিল, আমাদেরকে রিস্ক দিয়ে দিল। তো আমরা সিগমা ডিভাইড বাই রিস্ক ডিভাইড বাই আর প্রাইম, যে এক্সপেক্টেড যে রিটার্ন সেটাকে আমরা ভাগ করলে আমাদের দুইটা ম্যাথের মধ্যে আমরা ভাগ করার পর এখন আমরা ইজি বলতে পারবো যে এটার মধ্যে রিস্ক কম, এটার মধ্যে রিস্ক বেশি। সো আমি এটা গ্রহণ করবো। বাট স্যার যদি আমাকে কোশ্চেনে বলে দেয় যে তুমি রিস্ক টেকার, তোমার রিস্ক নিতে তুমি ভালোবাসো, হ্যাঁ তুমি রিস্ক নাও, তখন তুমি কি করবা? তাহলে আমরা অবশ্যই এটা অ্যাকসেপ্ট করবো। ওকে, তো আশা করি বুঝতে পারছি। আর এই ম্যাথটা আসলে পরীক্ষা কীভাবে আসবে? এই ম্যাথটা আসলে ওরকমভাবে আসবে না। এই ম্যাথটা আসবে হচ্ছে লাইক স্যার হয়তো এই যে এরকম দিয়ে দিবে দুইটা প্রজেক্টে, দিয়ে বলবে তুমি এটা সিভি বের করো। অথবা স্যার 1 মার্কের জন্য দিতে পারে যে লাইক 1 মার্কের জন্য যে দুইটা মান দিয়ে বলবো তুমি কোন সিভিটা কোন প্রজেক্টটা তুমি গ্রহণ করবা। তুমি স্বাভাবিকভাবে রিস্ক ফ্রি থাকতে চাও তাহলে তুমি কোনটা গ্রহণ করবা, রিস্ক টেকার হলে কোনটা গ্রহণ করবা। ঠিক আছে, এরকম করে স্যার আমাদেরকে ম্যাথ দিবে। অথবা স্যার যে কোনো একটা প্রজেক্টের সিভি বের করতে বলতে পারে, যেখানে আমরা সেলফ কারেকশন অথবা প্রবলেমের মধ্যে এরকম বিভিন্ন প্রজেক্টের শুধু সিভি বের করছি, শুধু একটা সিঙ্গেল প্রজেক্টের। অথবা স্যার এমন 2টা প্রজেক্ট দিতে পারে। সো আমরা সিভি বের করার নিয়মটা একদম ইজি, এটা আমরা একটু জেনে রাখবো। ঠিক আছে, যে সিগমা অথবা রিস্ক আর প্রাইম দিয়ে থাকলে আমরা সিগমা ডিভাইড বাই আর প্রাইম দিলেই আমাদের কি আসবে, সিভিটা বের হয়ে আসবে, একদম ইজি। ঠিক আছে, তো সিভি বের করলাম। আচ্ছা, এখন আমরা শিখবো বেটা সম্পর্কে আমাদের একটা ধারণা নিতে হবে। ওকে, বেটা সম্পর্কে ধারণা নিতে গেলে আমরা এই জায়গায় সিভি শিখলাম। সিভি শেখার পর আমরা এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে কিছু জিনিস আছে, সেটা আমরা একটু দেখে রাখি। টাইপস অফ রিস্ক অ্যাটিটিউড মানে কি, তুমি মূলত রিস্ক অ্যাটিটিউড, রিস্কটা কেমন হতে পারে আর কি। ঠিক আছে, এখানে 3 টাইপের রিস্ক হতে পারে। রিস্ক অ্যাটিটিউড হতে পারে, মনোভাব হতে পারে। যে কে হতে পারে রিস্ক বেশি না, তাকে আমরা বলবো রিস্ক টেকার। হ্যাঁ, মনে করো একটা এক্সপেক্টেড একটা রিটার্ন আছে, সবাই যে অ্যাভারেজ যে রিটার্নটা চায়, আমি যদি অ্যাভারেজ রিটার্ন থেকে বেশি চাই তাহলে অবশ্যই আমি রিস্ক টেকার হবো, আমার রিস্ক বেশি নেই। আমি যদি রিস্কটাকে কম নেই, রিস্কটাকে সমান নেই, তাহলে আমি বলবো রিস্ক ইনডিফারেন্স। হ্যাঁ, আর যদি আমি সবসময় রিস্কটাকে কম প্রেফার করি তাহলে আমি কী হবো, রিস্ক অ্যাভয়েডার। ঠিক আছে, এগুলি জাস্ট জেনে রাখা ভালো আর কি। ওকে, তারপর যদি আমার ধরি যে এই জায়গার মধ্যে একটা এই অনুযায়ী একটা আমাদেরকে ম্যাথ দিছে।
দেখো এখানে একটা ম্যাথ দিছে আমাদের এই অনুযায়ী বলছে যে তুমি রিস্ক বলছে যে একটা কয়েন, আমরা জাস্ট একটা এক্সাম্পল দিই যে একটা কয়েন যখন আমরা ফ্লিপ করব তখন আমাদের হয়তো হেড আসবে অথবা টেল আসবে, তাই না? এখন যদি হেড আসে তাহলে আমাদের চান্স আছে হচ্ছে কত, হেড আসলে আমরা 1 লাখ টাকা পাবো, বাট হেড আসার চান্স আছে কত 0.50 মানে 50%। সো এটাকে আমরা যদি এখন গুণ করি তাহলে আমাদের কত আসছে 50,000 টাকা আসে না, 50,000 টাকা। এখন বলছে যদি টেল আসে তাহলে টেলের চান্স আছে কত 50%, টেলের চান্স তো আছে 50%, তাহলে আর টেল আসলে আমি পাবো কত 0 টাকা, তো এখানে আমার আসবে 0। সো এই দুটার মধ্যে আমার কি করতে হবে অ্যাভারেজ বের করতে হবে। আমি এই দুটাকে যোগ করে ফেলি তাহলে আমাদের এক্সপেক্টেড রিটার্নটা চলে আসবে 50,000 টাকা। লাইক এরকম এটা হচ্ছে আরআই, এটা হচ্ছে আরআই মানে অ্যাকচুয়াল রিটার্ন। যদি তুমি 50 টেল আসে হেড আসে তাহলে তুমি আরআই পাবা হচ্ছে 50, আর এটা হচ্ছে পিআই প্রবাবিলিটি চান্স কতটুকু। আমার শিখছে কি সামেশন অফ আরআই ইন্টু পিআই, এই যে আরআই আর পিআই, আবার এটাও কি আরআই, এটা হচ্ছে পিআই, এটা হচ্ছে আরআই। সো এই দুইটা মান আমরা যদি যোগ করে দিই এই দুইটা মান তাহলে আমাদের কত আসবে এক্সপেক্টেড রিটার্ন চলে আসবে 50,000 টাকা। আমরা শিখছি এক্সপেক্টেড রিটার্ন আর প্রাইম সমান সমান আরআই ইন্টু পিআই। এই সাথে ইম্পর্টেন্ট না, আমরা একটু জেনে রাখি আর কি। ওকে, আমরা একটু জেনে রাখি তাহলে আমাদের সুবিধা হবে, তো ইম্পর্টেন্ট না। তো এখন তুমি যদি একটা এখানে বললো যে কেউ যদি 25 দেখো আমার এক্সপেক্টেড রিটার্ন কত এখানে 50,000 টাকা, কেউ যদি 25,000 টাকাতে খুশি হয়ে যায় তাহলে তাকে আমরা কি বলবো রিস্ক অ্যাভয়েডার, সেই রিস্ক পছন্দ করে না। কেউ যদি 50,000 টাকা নিয়ে পড়ে আমি আমার 50,000 টাকা হলেই হবে তাহলে আমরা তাকে বলবো কি রিস্ক ইনডিফারেন্স, সে নিউট্রাল আছে। আর কেউ যদি রিস্কটা আসলে না আমার 52,000 টাকা লাগবে তাহলে আমরা তাকে কী বলবো সে রিস্ক টেকার। এটা জাস্ট থিওরি সে মনে রাখবো একটু টুকটাক, যদি কোনো সময় আসে দিলে এমন যে আমরা দিয়ে দিতে পারি ফাইনালের ক্ষেত্রে। আচ্ছা, তো এখানে হচ্ছে টাইপস অফ রিস্ক। রিস্কটাকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে, টোটাল রিস্ক, সিস্টেমেটিক রিস্ক এবং আনসিস্টেমেটিক রিস্ক। তো টোটাল রিস্ক সমান সিস্টেমেটিক রিস্ক প্লাস আনসিস্টেমেটিক রিস্ক। তাহলে আমরা সিস্টেমেটিক এবং আনসিস্টেমেটিক জানি, তাই এই দুটাকে যোগ করে দিলেই হয়ে যাবে টোটাল রিস্ক। তো রিস্ক টাইপ 3টা, টোটাল, আনসিস্টেমেটিক এবং আনসিস্টেমেটিক। সংক্ষেপে যদি আমি বলি সিস্টেমেটিক রিস্ক বলা হয় লাইক যেটা হচ্ছে আনঅ্যাভয়েডেবল, যাকে তুমি অ্যাভয়েড করতে পারবে না। লাইক একটা ইন্ডাস্ট্রির আচ্ছা আমরা এর আগে একটু জানি ইন্ডাস্ট্রি এবং কোম্পানি সম্পর্কে। ইন্ডাস্ট্রি কাকে বলে, কোম্পানি কাকে বলে? ইন্ডাস্ট্রি হচ্ছে একটা হোল ইন্ডাস্ট্রি, লাইক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে কতগুলি কোম্পানি থাকে? অনেকগুলি, তাই না? স্কোয়ার কিসের নাম জানি ওর নাম স্যার বলে, যাই হোক স্কোয়ার হাবি জায়গায় আছে না? হ্যাঁ, তো এটাও এই স্কোয়ার এগুলি হচ্ছে কোম্পানি, আলাদা আলাদা কোম্পানি। বাট ইন্ডাস্ট্রি হচ্ছে পুরো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এটাকে পুরো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ঠিক আছে? ইন্ডাস্ট্রি তো ভিজিবল না, বাট কোম্পানি কি ভিজিবল, তাই না? একটা ইন্ডাস্ট্রি কি ভিজিবল হয়? ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আন্ডারে কতগুলি থাকে, ইন্ডাস্ট্রি থাকে, তো এটা কি ভিজিবল? এটা ভিজিবল না। আমরা বলি যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বর্তমানে অনেক গ্রোথ করতেছে, বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেক গ্রোথ করতেছে। বাট গার্মেন্টস ইন্ডাস্ট্রির মধ্যে কি একটা গার্মেন্টস আছে? অনেকগুলি গার্মেন্টস আছে না? সবগুলিকে মিলে আমরা বলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আর স্পেসিফিক ওগুলিকে আমরা বলি কোম্পানি। তো অনেকে আবার ইন্ডাস্ট্রিকে কোম্পানি ভেবে না, এটা কিন্তু ফাইন্যান্সের ভাষায় ঠিক না। ওকে, তো ইন্ডাস্ট্রি একটা, কোম্পানি একটা। এখন ইন্ডাস্ট্রি যদি গ্রোথ করে, কিছু কিছু কোম্পানি আছে ইন্ডাস্ট্রি গ্রোথ করলে, আচ্ছা এই জিনিসটা আমরা পরে যাবো এই টপিকটা, এটা বেটার শিখতে গেলে আমরা জানতে পারবো। আচ্ছা, আমরা এখন ইন্ডাস্ট্রি এবং কোম্পানি সম্পর্কে একটা ধারণা পাইলাম। ইন্ডাস্ট্রি হচ্ছে কোনো পার্টিকুলার না, বাট কোম্পানি হচ্ছে পার্টিকুলার একটা কোম্পানি, বাট ইন্ডাস্ট্রি কোনো পার্টিকুলার না, ঠিক আছে? ইন্ডাস্ট্রি হচ্ছে পুরো ইন্ডাস্ট্রি, যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি মানে কি পুরো হোল গার্মেন্টস, যতগুলি গার্মেন্টস সবগুলো মিলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আর পার্টিকুলার কোম্পানি হচ্ছে যেমন একটা লাইক মহসিন গার্মেন্টস, হ্যাঁ, লাইক রবিন গার্মেন্টস, হ্যাঁ, লাইক আমি জাস্ট একটা নাম দিলাম আর কি কথায় কথায়, ঠিক আছে? এই গার্মেন্টসগুলো কি আলাদা আলাদা। সো সিস্টেমেটিক রিস্ক হচ্ছে যে কোম্পানিতে, গার্মেন্টস না, যে কোম্পানিতে, মূলত কোম্পানি, ইন্ডাস্ট্রি না, যে কোম্পানির যে রিস্কগুলো আছে সেগুলো তুমি অ্যাভয়েড করতে পারবে না। লাইক
যদি কোনো কারণে আমরা যদি মনে কর ফার্মাসিউটিক্যাল এক্সাম্পল দিই, হ্যাঁ, একটা আছে স্কোয়ার, তাই না? আমি স্কোয়ারটাই ভালো জানি, বাকি ফার্মাসিউটিক্যাল আমার নাম জানা নেই। আর একটা মনে করো বাংলাদেশের সরকার একটা কোম্পানি আছে যার এত নাম দাম নেই। এখন বাংলাদেশের মানুষরা যদি কি হয় যে হেলথ কনসিয়াস হয়ে যায়, তখন তারা কি করবে? তারা ওষুধ টষুধ খাওয়া কমায় দিবে, তারা অসুস্থতা কম হবে। তারা যদি হাঁটাহাঁটি করে, অনেক ব্যায়াম করে, জগিং করে, তাহলে তাদের কি হাঁটাহাঁটি কম হবে, মানে রোগ কম হবে, হ্যাঁ, হেলদি খাবার খায়। তাহলে কি হবে জানো? তাহলে কিন্তু আমাদের ওষুধ কোম্পানিগুলি, হ্যাঁ, আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে না? বাট কোন কোম্পানিটা আগে বন্ধ হবে? স্কোয়ার নাকি যেটা একদম মানুষ চিনে কম সেই কোম্পানিটা? অবশ্যই যেটা মানুষ কম চিনে, কেননা ওদেরকে চিনি না। স্কুলে তো মানুষ চিনি, স্কুলে তো অনেকগুলি ওষুধ আছে। মানুষ তখন করবে কি, বেঁচে থাকার জন্য টোটাল জন্মর হইলে করবে কি, স্কুলের ওষুধগুলি মূলত দিবে, কারণ ওরা ব্র্যান্ড, ওদের নাম সবাই জানে, ওদের প্রচার বেশি, হ্যাঁ, ওরা হাতের নাগালে সব পাওয়া যায় ওদেরকে। বাট যারা ছোটো কোম্পানি তারা কি হয়েছে, বন্ধ হয়ে যাবে, তাই না? সো এই যে একটা আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশন হলো না, এটা কি কন্ট্রোল, এটা কি কোনো কোম্পানি কন্ট্রোলে আছে? হঠাৎ করে বাংলাদেশের মানুষ সেলফ কনসিয়াস হয়ে গেলে, হ্যাঁ, তখন তারা খাওয়া দাওয়া কমা দিবে, বা খুব খুব নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করবে, ভাজা করে খাবে না, সুস্থ থাকবে, হাঁটাহাঁটি করবে, এরকম করবে, হ্যাঁ। তাহলে কি এটা কি কোম্পানির হাতে আছে? কোম্পানি কি এই জিনিসটাকে অ্যাভয়েড করতে পারবে না। তখন কোম্পানিটা আনঅ্যাভয়েডেবল। এই রিস্কটা কোম্পানি, এখানে রিস্কটাও বেশি। দেখো, এটা কিন্তু আসলে হাত নাই, তাই না? তো এই সিস্টেমেটিক রিস্ক যদি কখনো ধরা দেয় কোনো কোম্পানিতে, তখন সেই সিস্টেমেটিক রিস্কের আন্ডারে আমরা কি করব? বেশি রিটার্ন চাবো। কারণ যেখানে রিস্ক বেশি সেখানে আমরা রিটার্ন বেশি চাবো। আর আনসিস্টেমেটিক রিস্কটা বলা হয়, মনে ধরো একটা কোম্পানিতে আগুন লেগে গেল, তো এই আগুন লাগাটা রিস্ক, একটা রিস্ক না? হ্যাঁ, এই লাগাটা কি আনসিস্টেমেটিক না? এটা কিন্তু তুমি চাইলে অ্যাভয়েড করতে পারবা। আগুনের জন্য ফায়ার ইয়াটা হাবিজাবি তুমি রাখতে পারবা। সো এখানে রিস্কটা কম, এটাকে বলে আনসিস্টেমেটিক রিস্ক। এটা তোমার কন্ট্রোলে আছে, এটা অ্যাভয়েড করতে পারবা তুমি চাইলে, বিভিন্ন রিস্ক হতে পারে, হ্যাঁ। সো এই জিনিসটাকে এটা আনসিস্টেমেটিক বললাম। আর একটা সিস্টেমেটিক রিস্কের আন্ডারে তুমি যেটা মানে রিস্ক বেশি, এটা আনঅ্যাভয়েডেবল, অ্যাভয়েড করতে পারবা না, এটার মধ্যে তুমি রিটার্ন কি চাইবা? বেশি চাইবা। আর আনসিস্টেমেটিক রিস্ক যেটা তুমি অ্যাভয়েড করতে পারবা, ওখানে কিন্তু তোমাকে চাইলেই বেশি রিটার্ন দিবে না, বেকার রিটার্ন তোমার কম চাইতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এই সিস্টেমেটিক এবং আনসিস্টেমেটিক সম্পর্কে আমরা একটু জানলাম। এখন আসলে আমরা একটু বেটা সম্পর্কে আইডিয়া নিই, ঠিক আছে? আচ্ছা, বেটা সম্পর্কে আইডিয়া নিতে গেলে, বেটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ মাল্টিপ্লায়ার। ওকে, বেটাকে বলা হয় মাল্টিপ্লায়ার টাইপ একটা জিনিস। যে ধরো এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি গ্রোথ। ইন্ডাস্ট্রি তোমার বলছি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে একটা কোম্পানির গ্রোথ। ওকে, যদি কোনো ইন্ডাস্ট্রি গ্রোথ হয় 5%, মানে গ্রোথ হয়, কোম্পানিরও যদি সেম গ্রোথ হয়, হ্যাঁ, দেখো এটাও সেম, এটাও সেম, তাই এটার যে স্লপ সেটা হবে কি 1। কি হবে? এখানে 5, এখানেও 5, দেখো 5 কাটাকাটি করলে 1 হয়। তাহলে কি স্লপ মানে বেটা এখানে হচ্ছে 1। ওকে, আবার দেখো এখানে একটা ইন্ডাস্ট্রি, এটা রাইসটা হচ্ছে তোমার ইন্ডাস্ট্রি গ্রোথ হচ্ছে কত? 8%। বাট ইন্ডাস্ট্রি গ্রোথ হইলেও, মানে গার্মেন্টস কোম্পানি গ্রোথ হইলেও আমার কোম্পানিটা গ্রোথ হচ্ছে না। আমার কোম্পানি গ্রোথ হচ্ছে মাত্র 6%, ওরা 8% হয়ে গেছে, আমারটা হচ্ছে মাত্র 6%। সো এই ক্ষেত্রে আমার বেটাটা কি? দেখো, এই 8 উপরে দিব আর নিচে দেবো 6, তাহলে কি বেটার মান 1 থেকে বেশি আসছে। ওকে, আচ্ছা, বেটা সম্পর্কে আমরা একটু পরে জানবো। বেটা যা যত বেশি, ওই কোম্পানি তত খারাপ, এটা আমরা জেনে রাখবো। ওকে, দেখো এখানে আমার গার্মেন্টস কোম্পানি এত আহামরি ভাবে ইনকাম করতে পারতেছে না, বাট আমার কোম্পানি 8% ইনকাম করতেছে, ইন্ডাস্ট্রি আমার গ্রোথ হচ্ছে, বাট গার্মেন্টস কোম্পানি গ্রোথ হচ্ছে লাইক 6%। তো এই যে 6 ডিভাইড বাই 8, আমার এখানে 0.75। সো বেটা যেখানে কম, সেটাই মূলত আমাদের জন্য বেস্ট কোম্পানি। ভালো কোম্পানিতে বেটাটা কম হয়। বেটাটা কখন ইউজ করে, আমরা একটা এক্সাম্পলে গেলে ইনশাআল্লাহ বুঝতে পারবো বেটাটা কখন ইউজ করা হয়। ওকে, বাট বেটা যেটা সমান সেটা অ্যাভারেজ কোম্পানি। হ্যাঁ, অ্যাভারেজ কোম্পানি যেটাকে বলা হয়, যেটা বেটা 1 এর সমান হবে। আর যেটা 1 থেকে বেশি হবে সেই কোম্পানিটাকে আমরা বলবো ব্যাড কোম্পানি বা খারাপ কোম্পানি, তা আমার ভালো কোম্পানি না ওরা। আর যেটা বেটা হবে কম, সেটাকে আমরা বলবো হচ্ছে ভালো কোম্পানি। ওকে, আচ্ছা,
এখন আমরা বেটা সম্পর্কে নিলাম আইডিয়া। এখন আমরা একটা অ্যাজাম্পশন দেখব, ঠিক আছে? এই অ্যাজাম্পশন সম্পর্কে আমরা একটা আইডিয়া নিই। সিএপিএম অ্যাজাম্পশন, এই চারটা অ্যাজাম্পশন আমরা একটু মনে রাখবো। এই চারটা অ্যাজাম্পশন আসলে আমি আহামরি করে বুঝতে পারবো, এই থিওরিটা খুবই ইম্পর্টেন্ট। এই চারটা অ্যাজাম্পশন আমাদের বেশিরভাগেরই মুখস্থ রাখা উচিত। ওকে, মুখস্থ করে নেবো এই চারটা অ্যাজাম্পশন, আমাদের পরীক্ষা আসতে পারে ফাইনাল ক্ষেত্রে। সো এটা আমি আলাদা করে বলতে পারবো না আমি ওরকম ভাবে, তো শুধু আমি চাচ্ছি সময় নষ্ট করতে, ভিডিও বড় করতে। স্যার খুব ভালো করে বলে দিয়েছিল, আমার একটা আইডিয়া নাই সম্পর্কে। আচ্ছা, এখন আমরা বেটা সম্পর্কে একটা আইডিয়া নিই। বেটা কি বলে? ধরো বেটা আমরা এখন ইউজ করব ম্যাথে ইউজ করবো বেটাটা আমরা, ঠিক আছে? বেটাটা ম্যাথে ইউজ করতে গেলে আমরা কিভাবে বেটা ইউজ করবো? দেখো, বেটা ইউজ করার আগে সবার আগে আমাদের আর এখানে হচ্ছে আর জে অথবা আর প্রাইম, যেটাই আমরা বলি, এটা হচ্ছে তোমার কে ই। মানে আমি একটা রিটার্ন এক্সপেক্ট করবো। লাইক আমি যদি একটা কোম্পানিতে যাই, সেই কোম্পানিতে আমি কি করবো? একটা রিটার্ন এক্সপেক্ট করবো না সেই কোম্পানিতে, যে আপনারা আমাকে এত টাকা রিটার্ন দিবেন। মনে করো দুই টাইপের রিটার্ন কোম্পানি আছে, একটা হচ্ছে গভর্নমেন্ট কোম্পানি, গভর্নমেন্ট ফিক্সড করে দেয় একটা রিটার্ন। আর একটা রিটার্ন হচ্ছে আমি চাবো যে আপনারা আমাকে এত % রিটার্ন দিবেন। গভর্নমেন্ট ঠিক করে দিলে 8% রিটার্ন, আর আমার রিকোয়ার্ড হচ্ছে 13% রিটার্ন। সো এখন আমি তো ঠাস করে চাইলেই হবে না, এই জায়গার মধ্যে চাইতে গেলে আমাদের একটু বেটার হিসেব আছে, কিছু কাজ আছে। তো এটা আমাদের ফাইন্যান্স যারা ইনভেস্টর তাদের জেনে রাখা উচিত, বা এর মধ্যে ফাইন্যান্স ম্যানেজাররা জেনে রাখে যে আমরা বেটা দিয়ে কোন কোম্পানি বেটা কত, এটা দিয়ে আমরা গুণ করে আমরা আসলে হিসাবটা বের করি। তো দেখো, গভর্নমেন্টের কোনো স্টকে, গভর্নমেন্টের কোনো জায়গায় তুমি যদি ইনভেস্ট করো, গভর্নমেন্ট তোমাকে 8% ইন্টারেস্ট দিবে। বাট আমি যদি আমার ইন্টারেস্ট বেশি লাগবে ভাই, তো আমি চিন্তা করলাম কি তাহলে আমি দেখি আমি 13% কোনো জায়গায় পাই নাকি। আমার এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 13%। সো আমার 13 মধ্যে কি 8 আছে না লুকাই তো। সো আমি করবো কি, একটা কোম্পানিতে যাব, কোম্পানিতে গিয়ে আমি 8%, তো গভর্নমেন্ট দিবেই, গভর্নমেন্ট সবাইকে ফিক্সড করে দিচ্ছে 8%, 8 যোগ বেটা। ওকে, বেটা ইন্টু আমি তো গভর্নমেন্টের ঠিক করে 8% না। আচ্ছা, বাট আমার ঠিক করা কত? 13%। 13 মাইনাস 8 দিব। কেন দিব বলো তো? কারণ আমি তো ঠিক করছি 13, বাট গভর্নমেন্ট দেওয়া আছে না 8 তো আমি লিখছি, সেই 8টাকে আমরা মাইনাস করে দিব। ওকে, মাইনাস করে দেওয়ার পরে আমার যে মানটা আসবে সেটাই হচ্ছে আমার, আমি ওই মানটা চাইতে পারবো। এখন দেখো এখানে বেটা আসছে না, এই বেটার জন্য আমার কি হবে? মানটা একটু চেঞ্জ হবে। যদি দেখো এই বেটা যদি এখানে 8 আসছে, এখানে আমি হচ্ছে লাইক 13 মাইনাস 8 কত হয়? 5। তো এই যে আমি 5, আমি চলে 5 আর 8 কত হয়? 13। আমি কিন্তু ঘুরে ফিরে 13% চাচ্ছি, তাই না? আমি চাচ্ছি 13%, বাট বেটা বলবে কি তুমি 13% চাইতে পারবে না আমার কোম্পানিতে, কারণ আমার কোম্পানি ভালো কোম্পানিতে বেশি চাইতে পারবে না, কেন আমি দেই না বেশি। আমার বেটা যদি তোমার 0.75 হয়, 1-এর থেকে কম হয়, তো তুমি এইটা হিসাব করে দেখো তো, 0.75 ইন্টু 5 যদি আমি করি, আমার আসলে 3.75 যোগ 8, 11.75। 11.75 আসতেছে আমার। মানে আমি ইচ্ছা মতো চাইলেই হবে না, আমার একটা বুঝে শুনে চাইতে হবে। এই জন্য আমাদের বেটা সম্পর্কে জানতে হবে এবং এই সূত্রে জানতে হবে তুমি কতটুকু চাও রিটার্ন, কতটুকু তুমি চাইতে পারবা রিটার্ন। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ আসার খুব সম্ভাবনা আছে। সো এই 8% যেটা গভর্নমেন্ট ফিক্সড করে দেয়, সেটাকে আমরা বলি হচ্ছে রিস্ক ফ্রি, আমাদের রিস্ক খুব কম, এবং এটাকে আমরা ডিনোট করি RF দিয়ে, মেবি RF, আমার ঠিক খেয়াল নেই, এটাকে আমরা RF দিয়ে ইয়া করি। আচ্ছা, আর যেটা হচ্ছে আমি চাবো সব এই পুরোটা মেরিট একটা হবে, এটাকে আমরা বলবো আর প্রাইম, যে কোনো একটা কোম্পানি লাইক জিসান কোম্পানি, আর প্রাইম জেড দিব, বা এটাকে আমরা বলতে পারি কে ই, এটা আমরা বলতে পারি। ওকে, এটাকে আমরা দুটাই বলতে পারি। আচ্ছা, এটা গেল। এখন এই যে এই জিনিসটা হচ্ছে প্রিমিয়াম একটা জিনিস, যেটা আমি চাচ্ছি। তো এই জিনিসটার মধ্যে এই 13% আমি চাচ্ছি, 13টাকে আমরা ডিনোট করব কি দিয়ে? 13টাকে আমরা ডিনোট করব হচ্ছে
যেটাকে আমরা ডিনোট করবো হচ্ছে আর, আমরা তো চাই তাই না, এটাকে ডিনোট করে কি দেয় ভুলে গেছে, রিস্ক ফ্রি আর প্রাইম। আচ্ছা, এটার উপর রিটার্নটাকে আমি ডিনোট করবো হচ্ছে আর প্রাইম দিয়ে এম, এটা যেটা হচ্ছে মার্কেটের সবাই চায় যে রিটার্নটা। ওকে, আচ্ছা, তো দেখো আমরা এই জিনিসটা এরকম বুঝলাম, কাটাকাটি করলাম, অনেক কিছু করলাম। আমরা এটা একটু ম্যাথে দেখি। দেখো এই যে এখানে দেওয়া আছে প্রত্যেকটা বিষয়, এখানে দেওয়া আছে, স্পষ্ট করে দেওয়া আছে, ঠিক আছে। আর প্রাইম মানে হচ্ছে কেই বা ইনভেস্টমেন্ট, এই যে যেটা আছে না, যেটা হচ্ছে যে কটা ইনভেস্টমেন্ট যে জায়গায় করছে সেই জায়গাটার নাম, কোম্পানির নাম। ওকে, আচ্ছা, এখানে আর এফ, আর এফ এই যে লেখা বোঝা যাচ্ছে না অবশ্যই, এটা হচ্ছে এফ, আর এফ বলা হয় রিস্ক ফ্রি, যেটা গভর্নমেন্ট ঠিক করে দিবে। এরপর হচ্ছে বিটা, বেটা বলে দিছে। আর আর এম হচ্ছে যেটা আমি ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর দ্য মার্কেট পোর্টফোলিও, মার্কেটের নিয়ম অনুযায়ী অথবা আমি যেটা চাই সেটা অনুযায়ী যে রিটার্ন, সেটাকে আমরা বলবো কি আর প্রাইম বা এম, ঠিক আছে। ওকে, এই সূত্রগুলো এরকমভাবে আমরা দেখি, ম্যাথটা একটু দেখি, ম্যাথটা দেখলে ইনশাআল্লাহ আমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবো একবারে। দেখো এখানে কি বলছে, লিসা মিলার কি করতেছে, লিসা মিলার অ্যাট বাস্কেট ওয়ান্ডার্স, একটা কোম্পানির নাম BW, is attempting to determine the rate of return required by their stock investors. Okay, Lisa using 6% RF বলে দিছে, RF মানে কি রিস্ক ফ্রি। ওকে, and long term market expected return of require RM, যেটা সেটা হচ্ছে আমি রিকোয়ার যেটা চাই সেটা হচ্ছে 10%। ওকে, আচ্ছা, এই স্টক অ্যানালিস্ট following the firm has calculated that the firm বেটাও বলে দিছে, বেটা সবসময় বলে থাকবে, বেটা বলে দিছে 1.2, what is the required rate of return on the stock of basket wonders। এখানে required rate of returnটা কত সেটা আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। সো এই দেখো আমরা এখানে RF পেয়ে গেছি, RMও পেয়ে গেছি, দেওয়া আছে, বেটাও বলে দিছে। সো আমরা কে এই সমান জানি, এই যে BW হচ্ছে কোম্পানির নাম, বাস্কেট ওয়ান্ডার্স। হ্যাঁ, RM আমরা লিখতে পারি, অথবা এই জায়গার মধ্যে আমরা KEও লিখতে পারি। ওকে, সেটা বলছে কি RF প্লাস বেটা ইন্টু RM, আর প্রাইম এম মাইনাস RF। ওকে, RF এর মান আর প্রাইম এম যেটা আমি চাই, এটা হচ্ছে গভর্নমেন্ট দিয়ে দিছে, এখানে আসবে মানে যে এটা গভর্নমেন্ট দিয়ে দিছে। বেটা বলছে 1.2, এখানে হচ্ছে আর প্রাইম এম হচ্ছে এটা মাইনাস, এটা হচ্ছে RF হচ্ছে এটা। ওকে, এরকম করে আমরা মান বসায় দিলেই ইনশাআল্লাহ আমাদের মান চলে আসবে। তো আমরা বলতে পারি বেটা যার বেশি হবে সেটা খারাপ কোম্পানি, বেটা যার 1 এর সমান হবে সেটা ভালো, আর বেটা যেটা 1 এর থেকে নিচে হবে সেই কোম্পানিটা ভালো কোম্পানি, আর যেটা 1 সমান সেটা হবে অ্যাভারেজ কোম্পানি। ওকে, আচ্ছা, এখন এটা হচ্ছে এই যে ম্যাথটা এরকম করে করছে, করে আমাদের দেখতেছি আমাদের মান আসছে হচ্ছে 10.8%। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা ম্যাথে যাই। ইউ ম্যাথটাই জাস্ট একটু বড় করছে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, একটু বড় করছে। যেমন এখানে আমাকে বলছে লিসা মিলার অ্যাট BW মানে বাস্কেট ওয়ান্ডার্স ইজ অলসো অ্যাটেম্পটিং টু ডিটারমাইন দ্য ইন্ট্রিনসিক ভ্যালু অফ দ্য স্টক, মানে কি আমাদের ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু মানে আমাদের ভি চাইছে এখানে। এখন এই ম্যাথটা কই থেকে আসলো, এই ম্যাথটা হচ্ছে আমরা চ্যাপ্টার 4-এ করে আসছিলাম, ঠিক আছে। চ্যাপ্টার 4-এ আমরা কি করে আসছি, এই ম্যাথটা করে আসছি। সো চ্যাপ্টার 4-এ আমরা ওই যে CGM মেথডে, আমরা CGM যে মডেল সেখানে আমরা এই ম্যাথটা করে আসছি। দেখো এখানে CGM বুঝলাম কেমনে, এখানে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু বের করতে বলছে, দ্য ইউজিং অফ কনস্ট্যান্ট গ্রোথ মডেল বলেছে, CGM কনস্ট্যান্ট গ্রোথ মডেল। আচ্ছা, লিসা এস্টিমেট দ্যাট দ্য ডিভিডেন্ড নেক্সট পিরিয়ড মানে কি D1, যদি কারেন্টলি বলতো তাহলে আমরা এটা বলতাম D0। আমি আগের চ্যাপ্টার 4-এর যে চ্যাপ্টার 4-এর ভিডিওতে আমি আসলে বলে আসছি এই বিষয়গুলি, ঠিক আছে। আগের চ্যাপ্টার 4-এর ভিডিওতে আমি বলে আসছি যে কারেন্টলি যদি থাকে, হ্যাঁ, তাহলে আমরা সেই ডিভিডেন্ডটাকে
আমরা বলবো ডি নট। আর নেক্সট পিরিয়ড, হ্যাঁ, এই কথাগুলো যদি উল্লেখ করা থাকে তাহলে সেটাকে আমরা বলবো D1। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে ডি নট। অ্যান্ড দ্য VW উইল গ্রো অ্যাট এ কনস্ট্যান্ট গ্রোথের, মানে গ্রোথ রেট, মানে জি বলে দিছে এত। হ্যাঁ, দ্য স্টক ইজ কারেন্টলি সেলিং, মার্কেট প্রাইসও আমাদেরকে বলে দিছে, মার্কেট প্রাইস 15 টাকা বলে দিছে। দেখো একটা আমরা দেখি, এখানে আমাদের কি কি বলে দিছে, D1 বলে দিছে, হ্যাঁ, জি বলে দিছে, এমপি মানে কি মার্কেট প্রাইস, এমপিও আমাদের বলে দিছে, আমাদের বের করতে বলছে ভি। সো আমরা যদি এখন ভি বের করতে যাই, আমরা জানি ভি সমান সমান D1 ডিভাইড বাই KE মাইনাস জি। এই KE মানটা কই পাইছি, KE মানটা আমরা এখানে পাইছি, এখানে কত পাইছিলাম, 10.8% আমরা পাইছিলাম না, KE মান 10.8%। এটাকে আমরা 0.108 নিয়ে আসবো, 0.108, ঠিক আছে। এখানে আমরা এইভাবে বসাবো না, এখানে 0.108 বসাবো, এখানে 0.058 মেবি, হ্যাঁ, বসাবো। বসানোর পর আমরা ক্যালকুলেট করে দেখবো আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু আসছে হচ্ছে যে আমার মার্কেটে এটা প্রাইসটা কত, মানে এটা আমি কত টাকা প্রাইসে আমি বিক্রি করতে পারবো, ইন্ট্রিনসিক ভ্যালু, সেটা হচ্ছে ভি হচ্ছে আমাদের 10 টাকা। বাট দেখো আমি এটা 10 টাকাতে বিক্রি করবো, বাট আমার মার্কেট প্রাইস দেওয়া আছে 15 টাকা। সো আমার যদি মার্কেট প্রাইস যদি বেশি থাকে তাহলে আমরা সেটাকে বলবো কি ওভার প্রাইস, আর মার্কেট প্রাইস যদি কম থাকে তাহলে সেটাকে বলবো আমরা আন্ডার প্রাইস। তো এই স্টকটা হচ্ছে ওভার প্রাইস। ওকে, এটাই বলা হয়েছে এখানে, ওভার প্রাইস আর আন্ডার প্রাইস। আমরা এখানে বলে দেবো এটা হচ্ছে ওভার প্রাইস। মার্কেট প্রাইস বেশি থাকলে ওভার প্রাইস, মার্কেট প্রাইস কম থাকলে আন্ডার প্রাইস, ঠিক আছে। ভি এর সাথে মার্কেট প্রাইসকে আমরা কম্পেয়ার করবো। ভি এর মানটা কি মার্কেট প্রাইস থেকে কম, যেন আমাকে বলবো ওভার প্রাইস, আর ভি এর মানটা যদি মার্কেট প্রাইস থেকে বেশি হয় তাহলে আমরা সেটাকে বলবো আন্ডার প্রাইস। ওকে, তো হয়ে গেল এই ম্যাথটাও, এই ম্যাথটা এখানে স্যার করে দিছে। ওকে, সো এই হচ্ছে আমাদের বেসিক ভিডিও। আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা সেলফ কারেকশন এবং প্রবলেমগুলো সলভ করব। তো সবাইকে ধন্যবাদ। এই দুইটা ভিডিও যে আমি পরপর দুইটা আপলোড করলাম, 1 এবং 2 বেসিক ভিডিও, এই দুইটা ভিডিও দেখলে ইনশাল্লাহ আশা করতেছি কমপ্লিট হয়ে যাবে, মানে একটা ধারণা পাবা ইনশাল্লাহ। পর আমার এই ম্যাথগুলো দেখলে আমাদের ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে সব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।